2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন এখনো। এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন। তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী। তিনিও জানান, ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির, আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনেন, যাকে হাসিনা থাকাকালীন অবস্থায় গুম করেছিল। কিন্তু অবশ্যই তার স্ত্রী এটা কি সুসংবাদ দিলেন, যেটা শুনে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলে মূলত এই ভিডিওর আসল রহস্য বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন এখনো। এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন। তবে এখনো খোঁজ মেলেনি 158 জন ব্যক্তির। দীর্ঘ সময় ধরে এই সকল বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন রহস্যজনকভাবে। এর 62 দিন পর 11 মে ভারতের মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। এরপর কেটে যায় 9 বছর। 2023 সালে ভারতের আদালতে তিনি খালাস পেলেও ফিরতে পারেননি দেশে। অনেকটা একই রকম ভাবে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। 2012 সালের 5 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরবর্তীতে তার খোঁজ মেলে ভারতের কারাগারে। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, গেল 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো খোঁজ মেলেনি 158 জনের। যাদের মিলেছে তাদের অনেককেই পাওয়া গেছে ভারতে। বাংলাদেশ ওই ভারত, মানে এখানে যে দাঁড়াই করাইছে ওই পথের মাথায় আর কি আপনার বিএসএফ বসা। তখন বলে শিগের হাট বলে হাট মুখে আমি এত জ্বালা সহ্য না, আমার মারিয়ে ফেলার আমার কষ্ট সহ্য না। সীমান্ত পাড়ি দিয়ে উপরে রেখে আসলো। সেই দিন বাংলাদেশের বন্ধুরা প্রায় 6-7 ঘন্টা জার্নি হবে, চোখ বেঁধে হাত বেঁধে মুখে কালো কাপড় দিয়ে। বিষয়গুলো নিয়ে কথা হয় মানবাধিকার কর্মী নূর খানের সাথে। তার মতে, বাংলাদেশের গুমের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ অমূলক নয়। আর সাবেক এই কূটনৈতিক বলছেন, এটি একটি দেশের সার্বভৌমের জন্য হুমকি। এটা একটা বিপজ্জনক বিষয়। তার কারণ হলো যে একটা রাষ্ট্রের নাগরিককে আরেকটা দেশের কাছে হস্তান্তর করা, এটা তো আমি মানে আইনের চোখে তো এটা নিশ্চয়ই অপরাধ হিসাবে গণ্য হওয়ার কথা। দুইটা দেশের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, দুই দেশেরই এক ধরনের কার্যক্রম ছিল। যেমন আমরা জানি নর্থ ইস্ট ইন্ডিয়ার অনেককে বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে ভারতে, আবার ভারতের অনেককে এখানে হস্তান্তর করেছে, এবং এইটা এক ধরনের কৌশল হিসাবে ব্যবহার হয়েছে। গুম কমিশনের তথ্য বলছে, ভুক্তভোগীদের অনেকেই এখনো ভারতের কারাগারে বন্দী আছেন, যাদের উদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। ইলিয়াস আলী ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির, আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো, তারপরে বাইরে চলে গেছে এখন। তো উনি যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো, দোলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো 5ই আগস্ট না হইলে মনে হয় ভালো হতো। মানে কেন, যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসায় দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশাবাদে থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে। তো এই 5ই আগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে, উনি চিৎকার করে কান্নাকাটি করতো।
আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে, মনস্তত্ত্বে, কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন তো না। আরেকজন ভিকটিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো। এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর্মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরতো। তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে, তারা জানতো, কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআই এর কাছে যান, এনএসআই বলতো আপনারা ডিজি, এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা। মানুষের চাকরি নেয়, ঘর বাড়ি নেয়, তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো, অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে। সুতরাং আমাদের যেটা দরকার, এই যে আমাদের কতগুলো গুম, কতগুলো খুন, এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা, এদের নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কিনা, এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি। আর এখন যেটা আমরা ধরেন আজকে এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপিদের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে, আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে 96-তে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয়ে একটা হামলারা বিদ্রোহ করেছিল, জনতার মঞ্চ নামে তৈরি করে, মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল, তারা ঠিক এরকম আরেকটা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 2-3 বার আরো চেষ্টা করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত 4 জন উপদেষ্টা। 12 বছর ধরে গুম থাকা সাজিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালালো পুলিশ। শুধু তাই নয়, এ সময় পুলিশ সদস্যরা সুমনের বোন ও মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সাথে বাজে ব্যবহারও করেন। এই ঘটনায় হতবাক গুমের ভুক্তভোগী পরিবারগুলো। অবশ্য এটাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে পুলিশ। ওই এসআইকেও প্রত্যাহার করা হয়েছে। মনিরুল ইসলামের রিপোর্ট। রাজধানীর শাহিনবাগের এই বাড়িটি শুধু গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের স্মৃতিচিহ্ন নয়, সারা দেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতিবাদের কেন্দ্রস্থল। বাড়ির উঠোনে নিয়মিত ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি। তুলির নেতৃত্বে গড়ে ওঠে মায়ের ডাক নামের সংগঠন। সেই বাড়িতে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়। তেজগাঁও থানা পুলিশের একটি টিম হাজির হয় সেখানে, গিয়ে জানান সুমনের নামে গ্রেফতারি পরোয়ানা আছে, তাকে নিতে এসেছে পুলিশ। সোয়াশাতে আমি বাইরে থেকে ঢুকলাম, ঢুকে দেখি আমার মা আমার বড় আপু দাঁড়ানো, তাদেরকে আমাদের যে কেয়ারটেকার তাকে চার্জ করতেছে, খুঁজতেছে। কি কেন, কি খুঁজতেছেন, কি কাকে, মানে সাজিদুল ইসলাম সুমনকে খুঁজতেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছে, খুঁজতেছে, ধরে নিয়ে যাবে। কথা বলার এক পর্যায়ে পুলিশ সুমনের পরিবারের সাথে বাজে ব্যবহার করে বলে অভিযোগ করেন সানজিদা ইসলাম তুলি। দে ওয়ার ভেরি রুড, দে ওয়ার ভেরি লাউড যারা এসেছিলেন। আমি বলছি আপনি জানেন না? তখন উনি আমাকে বলছে আমি জানবো কেন, যেই ভাই গুম হয়ে এখনো আসেনি, আমি জানি না জীবিত নাই হয়তো, আমার ভাই কি করেছে, তারা নদীতেই ফেলে দিছে না কি করছে, সে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে যে অ্যারেস্ট করতে আসছে, তাকে খুঁজতেছে। তুলির বাসায় একটি কর্মসূচিতে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন গুম হওয়া আরেক আলোচিত নেতা ইলিয়াস আলীর স্ত্রী। তিনিও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এখনো বদলায়নি। হঠাৎ করে গত মাসে একজন ফোন করেছে, বললো আমার নাম কি, নামটা আমার খেয়াল নাই, তো বললো যে আপনাদের ফ্যামিলিতে কেউ গুম হয়েছে। তো উনি যখন এই প্রশ্নটা করছে তখন আমি বললাম আপনি কি বাংলাদেশে আছেন না দেশের বাইরে? তো বলছিলাম বাংলাদেশে, আমাকে গুম কমিশন থেকে নাম্বারটা দেওয়া হয়েছে জিজ্ঞেস করার জন্য। আমি বললাম যে ইলিয়াস আলীর ওয়াইফ আমি, ওনার আপডেট যত ঘটনা হয়েছে সবকিছু পত্রিকায় আসছে, তা আপনি বাংলাদেশে থেকে আপনি জানেন না যে ইলিয়াস আলী ফেরত আসছে কি আসছে না? তবে এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ পুলিশ। গ্রেফতার করতে যাওয়া পুলিশের দলটি সুমন ও তার পরিবারের সম্পর্কে কিছু জানত না বলে দাবি করেন কর্মকর্তারা। বোঝে নাই আসলে, আমার বাইরে থেকে সব ফোর্সগুলো আসছে, তো ফোর্স অফিসাররা এটা আসলে বোঝে নাই, নামও বোধ শোনে নাই কখনো, বিএনপির পক্ষ থেকে মানে সরি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।